আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটি আসলে শিরোনামের সঙ্গে অনেকটা আধ্যাত্মিকতার সংযোগ রয়েছে। আপনারা যদি বাতিঘরের কথা চিন্তা করেন, ইন জেনারেল দ্য লাইট হাউস, যে ঘর থেকে বাতি তৈরি হয়, যে ঘর থেকে বাতির যে আলো, নূর যেটি বের হয়, সেটিকে সাধারণত বাতিঘর বলা হয়। একেবারে যদি সাদা মাটাভাবে আপনি লাইট হাউস ধরেন, তাহলে লাইট হাউস বলতে সমুদ্রের কিনারে বা পোতাশ্রয়ের কাছাকাছি, যেমন ধরুন আলেকজান্দ্রিয়া বা ধরুন হরমুজ প্রণালী। তো মধ্যযুগে যখন জাহাজ চলাচল করতো, তো গভীর রাতে এ সকল প্রণালীর ভেতরে আলো জ্বালানো হতো এবং সেই আলো দেখে রাতের অন্ধকারে নাবিকরা দিশা খুঁজে পেত এবং ওখান থেকে মূলত লাইট হাউস শব্দটি এসছে। আর যদি আপনি সাধারণভাবে আধ্যাত্মিকতায় যান, তাহলে লাইট বলতে যেটি বোঝায় সেটা হলো নূর। নূর এবং আনোয়ার আরবিতে দুটো শব্দ। নূর হলো একেবারে মৌলিক একটি আলো, যে আলোর কোনো রকম প্রতিবিম্ব নেই, যে আলোর কোনো ছায়া নেই, যে আলোর কোনো পেছনে অন্ধকার নেই, যে আলো সপ্তরং তৈরি করে না, কোনো কিছু তৈরি করে না, শুধু আপনাকে পথের দিশা দেখায়, সেটিকে বলা হয় নূর। আর আনোয়ার হলো অনেকগুলো আলো, আলোর সংমিশ্রণ, বহু বছর। তো এই যে আমরা যেটাকে লাইট হাউস বলি, বাংলা যেটার বাতিঘর, সেই বাতিঘর হলো যে একটি মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে, সেখানে যখন এরকম নূর থাকে, যে নূরে সে তার নিজের পথ দেখতে পারে, অর্থাৎ হি মাস্ট বি এ সাকসেসফুল ম্যান, রেসপেক্টেড ম্যান অ্যান্ড রিগার্ডেড বাই অল পার্টিস। মোটামুটি তার শত্রু যারা আছে তারাও বলবেন যে এই লোকটি এইরকম, তার একটা ক্যারেক্টারিস্টিক্সের সার্টিফিকেট থাকবে। এইরকম যখন কারো সম্পর্কে ধারণা করা হয়, ধরে নেওয়া হয় এই মানুষটির মধ্যে নূরের আলো রয়েছে। নবী রাসূলুল্লাহ তো ছিলেনই, সাহাবায়ে একরামরা ছিলেন, গাউস কুতুব আল্লাহ পীর মাশায়েখরা ছিলেন, জ্ঞানী গুণী সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, তাদেরকে ওইভাবে আলোকিত মানুষ বলা হতো। আমাদের বাংলাদেশ আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন, অধ্যাপক, তিনি এই আলোকিত মানুষ, এনলাইটেন ম্যান অ্যান্ড ওম্যান, এগুলো তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। সেই যে তার বাতিঘর, লাইট হাউস, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা নিয়ে রিসেন্টলি খুব বিতর্ক হচ্ছে। তো মানুষ যে আলোকিত হয়, সে আলোকিতের মধ্যে অবশ্যই জ্ঞান অর্জন, বই পড়া, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এতে আপনার আলো আসবে না। জ্ঞানের সবচেয়ে বড় বিপদ হলো ভুলে যাওয়া, আর তার চেয়ে বড় বিপদ হলো আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জন অনুযায়ী আপনি আপনার চরিত্র গঠন করেননি। খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন না, অন্যের হক নষ্ট করেন, ফাঁক ফোকর দিয়ে কি করে অন্যের সম্পত্তি হরণ করা যায়, মাগনা খাওয়া যায়, পরিশ্রম না করে শুধুমাত্র বিলাসিতা করা যায় অন্যের অর্থের বৃত্ত দিয়ে। এই মানুষগুলোর যত জ্ঞান থাকুক না কেন, তারা কখনো আলোকিত মানুষ হয় না। তো আমাদের এই সমাজে যারা আলোকিত মানুষ, বিভিন্ন সময় রাজনীতিতে, অর্থনীতিতে তারা অনেক কিছু বিতরণ করেন। যেমন ধরেন জামিলুর রেজা চৌধুরী নামক একজন অধ্যাপক ছিলেন, আলোকিত মানুষ। প্রফেসর আহমদ শরীফ, ধর্মকর্ম যাই থাকুক না কেন, আলোকিত মানুষ, শুধু দিয়ে গেছেন এই পৃথিবীকে। আহমদ সাহেবের কথা চিন্তা করেন, হুমায়ুন আজাদের কথা চিন্তা করেন, প্রিন্সিপাল আবুল কাশেমের কথা চিন্তা করেন, আরো অনেক বহু মানুষের নাম আমরা বলতে পারবো। আপনি তোফাজ্জল হোসেন মানিক না, ইত্তেফাকের সম্পাদক, তার কথা চিন্তা করেন, জহুর আহমেদ চৌধুরীর কথা চিন্তা করেন, সাংবাদিক, আপনি আব্দুল সালাম সাহেবের কথা চিন্তা করেন, সাংবাদিক, এস এম আলীর কথা চিন্তা করেন, এরকম অসংখ্য রাজনীতিবিদদের মধ্যে বহু সংখ্যক আছে। আবুল হাসিম, হোসেন সৈয়দ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা সবাই আলোকিত মানুষ ছিলেন। আলোকিত মানুষের যে গুণ, তিনি নিজে আলোক বিতরণ করেন, আর অন্য সব যারা আলোকিত মানুষ আছে তাদেরকে তার আশেপাশে তিনি সংগ্রহ করতে পারেন। রাজনৈতিক যারা লোকজন রয়েছে তাদেরকে কেন্দ্র করে একটা নিউক্লিয়াস গঠিত হয়। অ্যারিস্টটলের আগে প্লেটো, প্লেটোর আগে সক্রেটিস। সক্রেটিস শুধু নিজে আলোকিত ছিলেন না, তার আশেপাশে যারা ছিলেন তার সমস্ত ছাত্ররা সবাই আলোকিত মানুষ। তার ছাত্র প্লেটো, তার অনেক আলোকিত মানুষ। প্লেটোর দ্য একাডেমি, তিনি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, দ্য একাডেমি, প্রাচীন দুনিয়ার কিংবদন্তি। প্লেটোর পরে অ্যারিস্টটল, এইগুলো দার্শনিকদের আলোকিত মানুষ। রাজনীতিতে চিন্তা করেন, আমরা সেই মহাকাব্যের রামের কথা বলি, লক্ষণের কথা বলি, কিংবা ধরুন পঞ্চপাণ্ডবের কথা বলি, মুঘলদের মধ্যে, সুলতানি আমলের দাসদের মধ্যে, দাস ডাইনেস্টি যেটা বলা হয়, সুলতানি ডাইনেস্টি বলা হয়, অটোম্যানদের মধ্যে, আব্বাসীদের মধ্যে, হুমায়ুদের মধ্যে, পৃথিবীর বড় বড় যে ডাইনেস্টিগুলো তৈরি হয়েছে, মুসলিম এবং অন্যান্য খ্রিস্টানদের মধ্যেও, সেখানে যারা আলোকিত রাজাবাদশাহ ছিলেন রোমান সাম্রাজ্যে, তাদের প্রথম গুণ ছিল তারা বেছে বেছে যে জুয়েলগুলো রয়েছে সারা দুনিয়াতে, শুধু তাদের রাষ্ট্র নয়, সারা দুনিয়াতে যত জুয়েল আছে, জুয়েল মানে রত্ন,
সেই রত্নদেরকে নিয়ে আসতেন, তাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাতেন এবং তাদেরকে মানে যুদ্ধ শিখাতেন, অনেকের কমান্ড দিতেন। আপনি চিন্তা করেন, বিখ্যাত পণ্ডিত আবুল ফজল। তো আবুল ফজলকে যদি আপনি চিন্তা করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখন তাকে যদি আপনি অল অন সাডেন 9 ডিভিশনের মানে আমাদের এই সাভার ক্যান্টনমেন্টের জিওসি বানিয়ে দেন, কেমন হবে? কিন্তু আকবর ঠিক সেম কাজটি করেছিলেন। মানে তার যত জুয়েল ছিলেন তাদের সবার হাতেই সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনীর কমান্ড ছিল। তো এইরকম যারা রাজনীতির যে ব্যক্তিবর্গ, তারা নিজের আলোকিত ছিলেন এবং আলোকিত মানুষ ডেকে এনেছেন এবং তাদের সেই আলোকিত যে চিন্তা চেতনা, এটাকে তারা পৌঁছে দিয়েছেন সেই সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজস্ব আহরণে। ফলে রাষ্ট্র শত শত বছর টিকে থাকতো। এখন আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে ধরেন এরশাদ সাহেব, বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনার জামানাতেও ট্যালেন্ট হান্ট হতো। ভালো ভালো যারা জ্ঞানী গুণী তাদেরকে সম্মান করা হতো। আমি বেগম জিয়াকে দেখেছি, তিনি সম্মানিত মানুষদেরকে সম্মান করতেন। যারা লেখাপড়া জানতেন, ভালো মানুষ, তাদেরকে তিনি বুঝতেন যে এরা সম্মানিত মানুষ এবং তাদেরকে ওইভাবে মর্যাদা দিতেন। শেখ হাসিনা তো, বেগম যে একটু ওয়েটে ছিলেন, কিন্তু শেখ হাসিনা মানে পারে তো কাউকে যদি দেখতেন যে এই ছেলেটা মেধাবী, এই লোকটি মেধাবী, তার জন্য জীবন দিয়ে দিতেন। 7 খুন মাপ। কারোর মধ্যে মেধা দেখার সঙ্গে সঙ্গে তিনি পাগল হয়ে যেতেন। তো সেই দিক থেকে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তার মধ্যে যদি নূর থাকে, প্রথমত তার চেহারার মধ্যে একটা নুরানি সুরত ভেসে আসবে। তাকে দেখলেই এটা মানুষের রাগ পানি হয়ে যাবে, ভালোবাসা বের হবে। তিনি যেদিকে তাকাবেন ওদিকে শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। এগুলো এক। এটা যে শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক এডুকেশন, নট লাইক দ্যাট। দ্বিতীয়ত, তার ডানে বামে সামনে পেছনে আপনি শুধুমাত্র জুয়েল দেখতে পাবেন, মানে রত্ন দেখতে পাবেন। এবং যারা তার সামনে পিছনে ডানে বামে থাকবেন, তাদের সবারই একটা সুন্দর পরিবার থাকতে হবে, অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং মোটামুটি সচ্ছল জীবনযাপন করার একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে। যে তারা নিজস্ব উপার্জন দিয়ে হোক, পিতামাতার বৈধ ইনকাম দিয়ে হোক, কোনো চোরের ছেলে অবৈধভাবে টাকা উপার্জন করেছে, 1000 কোটি টাকা রেখে গেছে, এরকম কোনো চোরের ছেলে, বদমাশের ছেলে, গুন্ডার ছেলে এখন রাতারাতি টুপি মাথায় দিয়ে যদি অলি আল্লাহ হয়ে যায় আর বাবার সে হারাম খাবার খায়, এরা কখনো জুয়েল হতে পারে না। মানে এরা মুনাফিকের চেয়েও বিশ্বাসঘাতক, প্রচন্ড বিশ্বাসঘাতক। তো কাজে এরকম দিয়ে হবে না। দ্য রিয়েল যাকে বলে জুয়েল লাগবে। বিভিন্ন জায়গা থেকে তারা উঠে এসেছে এবং তাদের জীবনের সব ক্ষেত্রে একটা সহনশীল, দর্শনীয় এবং আলোকিত কতগুলো উদাহরণ রয়েছে। সেটা এই বর্তমান সরকারের মধ্যে আপনি কজনকে দেখেছেন? যার বাবা হালাল উপার্জন করেছে, যে নিজে হালাল উপার্জন খাচ্ছেন, নিজে তার শরীরের যে পোশাক আশাক, কাপড় চোপড়, খাবার, গায়ের রক্ত মাংস হালাল উপার্জন দ্বারা তৈরি হয়েছে। এরকম কয়জন লোক দেখেছেন বা কয়জন আছেন? যদি সেটা না থাকে তাহলে এখানে কোনো অবস্থাতেই নূর থাকবে না, কোনো অবস্থাতেই লাইট থাকবে না। এটা একটা লাইট হাউস হবে না। অন্যদিকে আরেকটা জিনিস আমরা এই সময়টাতে দেখি যে আমাদের দেশে খুব, যাকে বলা হয়, একটা শব্দ রয়েছে হেরিকেন। তো হেরিকেন গ্রাম বাংলাতে খুব অহরহ একটা বিষয় ছিল একটা সময়। বৈদ্যুতিক ভাষা আসার পরে হেরিকেনের এরকম কদর নেই, কিন্তু সাম্প্রতিক সময় হেরিকেন খুব আলোচিত হচ্ছে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। আর এই বিএনপির সঙ্গে হেরিকেনের এরকম একটা সম্পর্ক হয়ে গেছে এখন যে এগুলো নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। তো কাজে বিএনপির সঙ্গে হেরিকেনের কি সম্পর্ক রয়েছে, সংযোগ রয়েছে, সেটা পরের বিষয়। কিন্তু আমি এখানে বিএনপির সঙ্গে হেরিকেনের যে সম্পর্ক সেটা বোঝানোর জন্য আমি একটু জাস্ট হেরিকেন নিয়ে দুটো কথা বলি। সেটা হলো এটি কেরোসিন তেলে চলে, এবং তেলের মধ্যে কেরোসিন তেল খুবই বাজে একটা তেল, দাহ্য পদার্থ। নিজে জ্বলে, অন্যকে জ্বালায়, দুর্গন্ধ তৈরি করে এবং এই কেরোসিনের যে আলো, সে আলো থেকে ধোঁয়া, কালো ধোঁয়া নির্গত হয় এবং এখান থেকে যে গ্যাস উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড।